আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আজ আমি এইচএসসির প্রথম ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। আজ আমি পরের ক্লাসে পড়াবো ইলেকট্রন বিন্যাসের নিয়ম সম্পর্কে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যায় আমরা পড়েছিলাম যে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়। ইলেকট্রনগুলো একটা অরবিটালে আমরা দেখছিলাম সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রনের স্পিন থাকবে ঘড়ির কাঁটার দিকে, একটা ইলেকট্রনের স্পিন থাকবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং কোন অরবিটে কতগুলো অরবিটাল থাকতে পারে, কোন অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোন অরবিটালের উপস্তরে অরবিটালের সংখ্যা কত, এই সব কিছু আমরা ক্লিয়ার হয়েছিলাম। এই ক্লাসে আজকে আমরা পড়বো যে এই যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সম্পর্কে আমরা জানলাম যে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে থাকবে, কতগুলো উপশক্তি স্তর আছে, সেখানে কতগুলো উপশক্তি স্তরে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, এই সম্পর্কে আমরা জেনেছি। এখন জানবো যে ইলেকট্রনের বিন্যাসটা কি, কোন নিয়মে হবে, অর্থাৎ কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন কোন অরবিটালে কতগুলো করে করে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা জানতে পারবো, ইলেকট্রন বিন্যাসের নিয়মটা কি। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এই ইলেকট্রন বিন্যাসের নিয়মের উপর আমাদের তিনজন বিজ্ঞানী আউবাউ, বিজ্ঞানী পলি ও বিজ্ঞানী হুন, তিনজন বিজ্ঞানী তিন ধরনের তিনজন বিজ্ঞানীর উপর ভিত্তি করেই আমাদের ইলেকট্রন বিন্যাসটা শেষমেশ করা হয়েছে আর কি। যেটা ফাইনালি যেটা স্বীকৃত হয়েছে সেটা হচ্ছে এই পলির বর্জন নীতি, হুন্ডের নীতি এবং আউবাউ নীতি, এই তিনজনের নীতিকেই ফলো করা হয়েছে। তাহলে এর মধ্যে আউটবাউ নীতি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমরা জানতে পারবো যে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোন শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে, কোন অরবিটালে আগে কোন অরবিটালে পরে। তাহলে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোন অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে, এটা বিজ্ঞানী আউটবাউ মনে রাখার জন্য একটা নিয়ম দিয়েছে, যেটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো যে কোন শক্তি স্তর আগে প্রবেশ করবে, কোন শক্তি স্তরে পরে প্রবেশ করবে। বিজ্ঞানী আউটবাউ যেটা বলেছে সেটা হচ্ছে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। অর্থাৎ ধীরে ধীরে পর্যায়ক্রমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। এখন নিম্ন শক্তি স্তর কোনটা, এটা আমরা কিভাবে বুঝবো যে নিম্ন শক্তি স্তর কোনটা, নিম্ন শক্তি স্তর কোনটা, এটা বের করার জন্য আউবাউ একটা সহজ নিয়ম বলে দিয়েছে। সেটা হচ্ছে কি, আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে, 1s। আমরা জানি কি যে প্রথম শক্তি স্তরে n ইকুয়াল যখন 1 ছিল তখন n ইকুয়াল 0, তখন m ইকুয়াল ছিল 0, অর্থাৎ 1s এ একটা প্রথম n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ছিল একটা, উপস্তর সংখ্যা ছিল একটা 1s। তারপরটা ছিল 2s 2p, অর্থাৎ দুইটা ছিল, তাই না, দুইটা উপস্তর ছিল 2s 2p। তারপরটা ছিল 3s 3p 3d। তারপরে ছিল 4s 4p 4d 4f। তারপরে 5s 5p 5d 5f, এভাবে যাবে 6x 6p, এমন করে যেতে থাকবে 6x 6p 6d, এমন করে মনে করো যাচ্ছে। এখন আমরা কিভাবে মনে রাখবো যে কোন শক্তি স্তর মানে কম কম শক্তি সম্পন্ন এবং কোন শক্তি স্তর বেশি শক্তি সম্পন্ন। আমরা যদি এটা জানি তাহলেই আমরা বের করে ফেলতে পারবো যে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হবে, একটা পরমাণুর ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। কারণ আমরা ইতিমধ্যেই জানি, আমি আগের ক্লাসেই দেখিয়েছি যে আমরা জানি যে s উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, p এ তিনটা অরবিটাল তিনটা উপস্তর আছে p অরবিটালে, তাহলে p অরবিটালে তিনটা উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 6, 3 × 6। d অরবিটালে সর্বোচ্চ 10, পাঁচটা উপস্তর আছে, পাঁচটা উপস্তরে 10টা ইলেকট্রন, এটা আমরা জানি। এখন কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব সেটা দেখব। দেখো আমরা এইভাবে একটা দাগ দিব, এইরকম কোনাকুনি করে একটা দাগ দিব, কোনাকুনি, জাস্ট কোনাকুনি, এই যে কোনাকুনি করে দাগ দিব, এই যে দেখো কোনাকুনি দাগটা দিব। এই কোনায় কোনায় যেটার সাথে যেটা বাঁধবে সেটার সাথে সেটা হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম ভাবে আমাদের যাবে। তাহলে আমরা কোনা করে দাগ দিলাম মানে হচ্ছে এই যে এইভাবে, অ্যারোটা হবে এইভাবে, অ্যারোটা হবে এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে দেখাই যে কিভাবে স্তরগুলো আমরা হিসাব করব। এই যে 1s থেকে এই যে 2s থেকে
এই যে 2p, 2p থেকে 3s, তারপরে এই যে 3p, 4s, তারপরে 3d। দেখো আমরা হিসাব করি, এইভাবে করে হিসাব করে দেখি। প্রথমে আসছে 1s, তারপরে কি 2s, 1s এর পরে সরি 1s এর পরে 2s, 2s এর পরে 2p, তাহলে লিখবো 2p। তারপরে 2p এর পরে কোনটা 3s, 3s, 3s এর কোনটা পরে কোনটা 3p, 3p, 3p এর পরে কোনটা দেখা যাচ্ছে 4s, তাহলে লিখবো 4s, 4s এর পরে কোনটা আসছে 3d, 3d লিখলাম। 3d এর পরে আসছে 4p, লিখলাম 4p, 4p এর পরে 5s, 5s এর পরে 4t। আচ্ছা এইভাবে করে এই 5s এর পরে এই যে দেখো 4d, 4d থেকে 5p, 6s, 6s এর পরে 4f। তাহলে আমাদের এইভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা হবে, অর্থাৎ এই যে শক্তি স্তরগুলো যেভাবে লিখলাম এইভাবে প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ s এ 2টা, তারপরে 2s, s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা, s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা, s অরবিটালে 2টা, d অরবিটালে কয়টা 5 দুগুণে 10টা। এভাবে করে আমাদের ইলেকট্রন প্রবেশ করতে করতে যে যততম অরবিটাল পর্যন্ত যায়, যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা এইভাবে ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস করে যাব। তাহলে দেখো আমরা এখন কিছু ইলেকট্রন বিন্যাস করি। এই শখটা তোমরা মনে রাখবা। এই শখটা যদি মনে রাখো তাহলে আমাদের কখনোই ভুল হবে না যে কোন শক্তি স্তর কম, কোন শক্তি স্তরের শক্তি কম, কোন শক্তি স্তরের শক্তি বেশি। তাহলে তুমি এইভাবে বের করতে ফেলতে পারবা যে কোন শক্তি স্তরের শক্তি কম আর কোন শক্তি স্তরের শক্তি বেশি। এভাবে খালি ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রন বিন্যাসটা করে ফেললেই হবে। যেমন দেখো আমরা ছোট একটা ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এখন অ্যালুমিনিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন কি করব 1s2, 2s2, 1s2s এর পরে আমরা জানি 2p, তাহলে 2p6, ঠিক আছে 1s2, 2s2, 2p6, তারপরে আমরা কি আছে 2p এর পরে 3s, তাহলে 3s এ যাব, 3s2 কতগুলো হলো 6 আর 4 10, 10 আর 2 12 হয়ে গিয়েছে না। তাহলে 1s2, 2s2, 2p6, 1s, 2s, 2p, 3s, 3s এর পরে কি আছে 3p, তাহলে 3p, তাহলে দেখো 3p তে আমাদের এখানে 12টা ইলেকট্রন বিন্যাস হয়ে গিয়েছে, আর থাকে কয়টা একটা, যেটা থাকবে সেটা 3p তে দিয়ে দেব, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে করে ফেলবো। জাস্ট আমরা পাশাপাশি যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলো আমাদের শক্তির ক্রম অনুসারে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যে অরবিটালে যতগুলো ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সেই অরবিটালে ততগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রন বসিয়ে দেব। লাস্টের অরবিটালে গিয়ে যে কটা ইলেকট্রন বাকি থাকবে সেই কটা ইলেকট্রন লিখে দেব। খুবই সহজ সিস্টেম। এখন দেখো যদি স্ক্যান্ডিয়াম হয়, স্ক্যান্ডিয়াম না আমরা দেখাই, যদি পটাশিয়াম হয়, পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে এরকম আমরা লিখে যাব 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে 3s, 3p পরে আমাদের যাবে হচ্ছে কি 3s, 3p পরে আমরা জানি আমাদের ওই ইলেকট্রন বিন্যাসের ক্রম থেকে আমরা জানি যে 4s, তারপরে হচ্ছে 3d। এইভাবে আছে তো। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন দিতে থাকবো, দেখি ইলেকট্রন কোন পর্যন্ত যায়। তাহলে আমরা দেব 1s এ 2টা, s এ 2টা, এখানে p তে কয়টা হবে 6টা, s এ 2টা, p তে হবে 6টা, s এ হবে 2টা। দেখো তো কতগুলো হয়ে গেল, কতগুলো হলো একটু দেখো, 2 4, 4 6 10, 10 আর 2 12, 12 আর 6 18। তার মানে কি 18 পরে আর থাকবে হচ্ছে একটা, তাহলে আমি এখানে দিব 1, ঠিক আছে। তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, ঠিক আছে। এখন আমরা তো এই আউটবাউ নীতি অনুসারে আমরা বললাম যে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে যাবে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা আউটবাউ নীতি অনুসারে দেখিয়ে দিয়েছি যে কিভাবে নিম্ন শক্তি স্তর আর কিভাবে উচ্চ শক্তি স্তর হয়, এইভাবে আমরা মনে রাখবো। এছাড়াও আমরা কিভাবে বুঝবো যে কোন শক্তি স্তরটার মান কম, কোন শক্তি স্তরটার মান বেশি, এটা বোঝার নিয়মটা হচ্ছে যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন কিন্তু আমরা আউটবাউ নীতি অনুসারে ওইভাবে লিখে আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসে চলে যাব, ওটা আমাদের জন্য সহজ হবে। কিন্তু যদি এরকম তোমাকে প্রশ্ন করে যে এইখানে পটাশিয়ামের ক্ষেত্রে যদি বলে যে 3d অরবিটালে ইলেকট্রন না গিয়ে, কারণ আমরা জানি যে 1s, 2s, 2p, তারপরে 3 নম্বর শক্তি স্তরে থাকতে হচ্ছে 3ps, 3p, 3d, 3 নম্বর শক্তি স্তরে হবে হচ্ছে 3s, 3p, 3d। তাহলে তো ইলেকট্রন যাওয়ার কথা ছিল 3d তে আগে,
যেহেতু আমাদের সাধারণ যে ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রধান শক্তি স্তর ছোট থেকে বড় এভাবে করে ইলেকট্রন যাবে, তারপরে এস পি ডি এইভাবে এস পর্যায়ক্রমে ইলেকট্রন যাবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের 3s এর যে মানে অর্থাৎ তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে তো চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে তৃতীয় শক্তি স্তর অতিক্রম করে চতুর্থ শক্তি স্তরে কেন ইলেকট্রন চলে গেল, তখন আমরা বলবো যে যেহেতু চতুর্থ শক্তি স্তরের 4s অরবিটালের মান 3d অরবিটালের মান থেকে অর্থাৎ শক্তি থেকে 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তি থেকে কম, তাই ইলেকট্রন সমূহ 4s অরবিটালে আগে প্রবেশ করেছে। কিভাবে শক্তি কম সেটা আমি কিভাবে বুঝবো, আমি বুঝবো হচ্ছে কিভাবে n প্লাস l এর মানের উপর থেকে আমি বুঝবো। যদি n প্লাস l এর মান যার বেশি ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, যার বেশি ইলেকট্রন, আচ্ছা n প্লাস l এর মান যার বেশি শক্তিও তার বেশি, সেই অরবিটালে যে অরবিটালে n প্লাস l এর মান বেশি সেই অরবিটালে শক্তিও বেশি হলে সেই অরবিটালে শক্তিও বেশি, অরবিটালে শক্তিও বেশি। তাহলে আমরা জানি যে ইলেকট্রন সমূহ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে আগে প্রবেশ করবে। তাহলে আমরা দেখব যে আমরা তো n আর l এর মান বের করা আমরা আগের ক্লাসে করেছি, এখন আমরা দেখব যে 4s আর 3d এই দুইটা অরবিটালের ভিতরে 3d অরবিটালে ইলেকট্রন না গিয়ে 4s অরবিটালে কেন ইলেকট্রনটা গেল। তাহলে আমি কি বলবো, এখানে আমি 4s আর 3d এর n প্লাস l এর মান বের করব। তাহলে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কি হবে, দেখো 4 মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, তাহলে n এর মান হচ্ছে এখানে কত 4 প্লাস l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে l যদি s হয়, যদি s অরবিটাল হয় তাহলে l এর মান এখানে কত হবে, l এর মান এখানে 0। আমরা জানি যে l এর মান 0 1 2 3 এর জন্য s p d f, ঠিক আছে। তাহলে l এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল হয়, তাহলে এখানে l এর মান হচ্ছে 0 সমান 4। আর যদি 3d এর কথা ধরি তাহলে 3d এর ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো প্রধান শক্তি স্তরের মান 3 প্লাস d, d মানে কি, এই যে আমরা লিখেছি দেখো d মানে হচ্ছে l এর মান হচ্ছে 2, তাহলে আমরা লিখব 2, তাহলে সমান সমান কত হলো 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3d অরবিটালের থেকে 4s অরবিটালের শক্তি কম, সেই জন্যই পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ 3d অরবিটালে না গিয়ে আগে 4s অরবিটালে প্রবেশ করেছে। তাহলে এটা হচ্ছে n প্লাস l এর মানের উপরে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা জানলাম। এখন এমন যদি হয় যে দুটো অরবিটালের শক্তি একই, যদি শক্তি একই হয় তাহলে কোন অরবিটালে শক্তি আগে প্রবেশ করবে, কোন অরবিটালে ইলেকট্রন সমূহ আগে প্রবেশ করবে, এরকম যদি একটা দেখি, এরকম একটা উদাহরণ যদি দেখি তাহলে দেখো, আচ্ছা এরকম যদি হয় যে n প্লাস l এর মান দুটোর ক্ষেত্রেই সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যদি n প্লাস l এর মান সমান হয়, দুইজনেরই যদি সমান হতো, দুইজনেরই যদি 5 হতো, এখানে যদি এটা 5s হতো আর এটা যদি 3d হতো, তাহলে এরকম যদি হতো দুটোই যদি 5 হতো তাহলে আমাদের ইলেকট্রন সমূহ কোন শক্তি স্তরে আগে প্রবেশ করত, 5s আর 4p যদি ধরি, এখানে যদি 5s আর 4d যদি ধরি, 4d 4 3 আর 6 হয়ে যায়, 4 5s আর 4 5s এর পরে যদি 4p ধরি তাহলে এখানে হয় হচ্ছে 4 প্লাস 1। তাহলে দেখো এরকম 5s আর 4p অরবিটাল যদি হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে কি, দেখো 5s এবং 4p এর ক্ষেত্রে দুটো অরবিটালের শক্তি কিন্তু একই হচ্ছে, অর্থাৎ 5 5 দুটাই 5, তাহলে দুটাই যদি এরকম 5 হয় তাহলে ইলেকট্রন কোনটা আগে প্রবেশ করবে, তাহলে ইলেকট্রন যে শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে।
আর যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অর্থাৎ 5s আর 4p এর ক্ষেত্রে অবশ্যই 4p অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 5s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন প্রবেশের এটা হচ্ছে আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশের নিয়মটা কেমন আমরা জানলাম। এরপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি এরকম হয়, যেমন আমরা দেখেছি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে, আচ্ছা আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। ক্রোমিয়াম হচ্ছে 29 আর সরি ক্রোমিয়াম হচ্ছে 24 আর কপার হচ্ছে 29। এই দুটো ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, এখান থেকে আমরা নতুন আরেকটা জিনিস শিখতে পারবো। আরেকটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন অবশ্যই আমাদের ইলেকট্রনটা প্রবেশ করবে যেটা যে শক্তি স্তরের সংখ্যা মানে মান কম সেই শক্তি স্তরে আগে প্রবেশ করবে। কিন্তু যখন আমি ইলেকট্রন বিন্যাসটা লিখব তখন কিন্তু আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর নির্ভর করে আমি লিখব। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা কম সেটা আগে লিখব, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা কম যেটা বেশি সেটা পরে লিখবো। অর্থাৎ লেখার সময় আমি এই ক্রমটা খেয়াল করব, কিন্তু ইলেকট্রন কিন্তু আগে প্রবেশ করবে যেটা নিম্ন শক্তি স্তর সেটাই। ঠিক আছে? আচ্ছা এখন ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, দেখতে পাবে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন। ক্রোমিয়াম হচ্ছে আমরা করতে থাকি 1s 2s 2p 3s 3p 3d 4s 3s 3d 4s এইভাবে করে আমাদের যাবে। এরকম কপারের ক্ষেত্রেও আমরা করব। কপারের ক্ষেত্রে কি রকম 1s 2s 2p 3s 3p 3d 4s এভাবে করে যেতে থাকবে। দেখি আমাদের কতগুলো পর্যন্ত ইলেকট্রন যায়, তারপরে যদি আমাদের বাড়াতে হয় তখন আরো বাড়াবো। দেখো 2 2 4 6 4 10 10 আর 2 12 12 আর 6 18 18 আর এখানে যদি দুইটা তাই না, আগে 4s এ যায় ইলেকট্রন তারপরে 3d তে যায়। তাহলে 18 আর 2 হচ্ছে কত, 18 আর 2 20 20 আর কত থাকে 4, এখানে হবে 4টা। হ্যাঁ আর এখানে কি আছে দেখো 2 2 4 6 4 10 10 আর 2 12 12 আর 6 18 18 আর 2 20 20 আর কত আছে 9টা, তার মানে 20 আর 9। আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 10, তার মানে এখানে হবে এরকম। কিন্তু আসলে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কিন্তু না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই লাস্টের দুইটা ডিজিট আমি দেখলে কি, সেটা হচ্ছে কি 3d5 4s1। আর কপারের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা হচ্ছে ক্রোমিয়াম, আর কপারের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3d10 4s1। এরকম ইলেকট্রন বিন্যাস কেন, ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসের এই পার্থক্যটা কেন? এটা হচ্ছে কি যে আমাদের ইলেকট্রন সমূহ যে প্রবেশ করবে, আমাদের যে অরবিটাল গুলো আমরা পড়েছিলাম অর্থাৎ s p d এবং f, এই অরবিটাল গুলোতে আমরা পড়েছিলাম যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, p অরবিটালে সর্বোচ্চ 6, d অরবিটালে 10, f অরবিটালে 14টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবং আমরা জানি যে p অরবিটালে অরবিটাল সংখ্যা অর্থাৎ উপস্তর সংখ্যা আছে p অরবিটালে কয়টা, 3টা। এখানে আছে 3টা, এখানে আছে কয়টা 5টা, d তে আছে 3 4 5 1 2 3 4 5। এটা হচ্ছে d অরবিটাল, এটা p অরবিটাল, এটা f, f এ আছে কয়টা 7টা। উপস্তরের সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7টা। তাহলে এটা হচ্ছে f অরবিটাল। তাহলে আমরা জানি যে p এবং d f অরবিটালে, এই যে s অরবিটালে আছে একটা, তাহলে s অরবিটালে একটা, p অরবিটালে 3টা, d অরবিটালে 10টা এবং f অরবিটালে 14টা উপস্তর আছে। এবং প্রতিটা উপস্তরে আমরা জানি যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা শুধু 2টা তাও না, এই দুইটার ভিতরে একটার আবার স্পিন ঘড়ির কাঁটার দিকে আর একটার স্পিন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা 2টা 2টা, তার মানে কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা p তে 6টা
এখানে কয়টা? দুইটা, একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখানেও এরকম দুইটা দুইটা এরকম করে যাবে। তাহলে ইলেকট্রন এখানে এরকম ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে sp d এবং f অরবিটালে সর্বোচ্চ 2টা 6টা 10টা এবং 14টা। এখন দেখো যে এখানে পাঁচটা d অরবিটাল আছে, পাঁচটা উপস্তর আছে, d অরবিটালে পাঁচটা উপস্তর আছে। আমরা জানি যে একটা উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, কিন্তু আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইলেকট্রন সমূহ, এই যে যে ইলেকট্রন সমূহ প্রবেশ করে এক একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় অবশ্যই তারা প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে। প্রথমে প্রত্যেকটা অরবিটালে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে যখন আরো ইলেকট্রন সংখ্যা হবে তখনই তারা দ্বিমুখী, অর্থাৎ একটা অরবিটালে একটা উপস্তরে দুইটা ইলেকট্রন তখনই যাবে। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম যে এইখানে যদি p অরবিটালে তিনটা উপস্তর থাকে, তাহলে তিনটা উপস্তরে ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে। তারপরে যদি আরো বেশি ইলেকট্রন থাকে তাহলেই কেবলমাত্র পরেরটায় প্রবেশ করবে, তারপরেরটায় প্রবেশ করবে, তারপরেরটায় প্রবেশ করবে। অর্থাৎ এই যে যে নীতিটা, অর্থাৎ ইলেকট্রন সমূহ সবসময় কি করবে? আগে একটা একটা করে প্রবেশ করবে, একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে বিপরীতমুখী স্পিনে পরবর্তীতে ডাবল হবে, অর্থাৎ দুইটা করে পরবর্তীতে প্রবেশ করবে। তাহলে এই যে যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় হচ্ছে হুন্ডের নীতি। এই নিয়মটাকে বলা হয় হুন্ডের নীতি, অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রতিটা উপস্তরে প্রবেশ করবে, তারপরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে এই যে যে ব্যাপারটা, এইখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে যখন বাধ্য হবে তখনই হচ্ছে দ্বিতীয় তৃতীয় আবার নতুন করে আরেক প্রতিটা অরবিটালে প্রতিটা উপস্তরে দুইটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই জায়গাটা থেকে আমাদের দেখা যাচ্ছে যে এই যে অরবিটালগুলো প্রতিটি অরবিটাল কি করে? তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি 6 হয়, তাহলে 6 অবস্থায় তারা স্থিতিশীল থাকে, এবং সর্বোচ্চ এই প্রতিটায় যদি একটা একটা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ অর্ধেক ইলেকট্রন থাকে, তাহলেও তারা স্থিতিশীল অবস্থায় থাকে। এই নীতি থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন সমূহ প্রবেশের এই নীতি থেকে আমরা বুঝতে পারি যে একটা অরবিটাল সর্বোচ্চ পূর্ণ থাকা অবস্থায় স্থিতিশীল থাকে এবং অর্ধেক থাকা অবস্থায় সেই স্থিতিশীল থাকে। তাহলে আমরা দেখি এখানে দেখো যে ডি অরবিটাল কি হবে? ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, তার মানে ডি অরবিটাল 10 এ স্থিতিশীল থাকবে এবং ডি অরবিটাল কি করবে? 5 এ স্থিতিশীল থাকবে। তাহলে প্রতিটা অরবিটালই নিজের স্থিতিশীলতা অর্জনের জন্য কি করবে? সে কি করবে? তার পাশাপাশি কাছাকাছি যে অরবিটাল আছে সেই অরবিটাল থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে সেই স্থিতিশীলতা প্রদর্শন করবে। এই জন্য ডি অরবিটাল নিজের স্থিতিশীলতা অর্জন করার জন্য এখানে 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে 5 হয়ে গিয়েছে। আবার এখানে দেখো 9 ছিল, একটা ইলেকট্রন হলেই তারা স্থিতিশীলতা অর্জন করবে। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য সে 4s2 অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে পূর্ণ হয়েছে। তাহলে এরকম যদি কোনো ইলেকট্রন বিন্যাসে লাস্টে দেখা যায় যে এরকম থাকে যে একটা অরবিটাল পূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন কম বা বেশি আছে, তাহলে সে তার পার্শ্ববর্তী যে অরবিটালটা আছে সেই অরবিটাল থেকে সেই ইলেকট্রন টেনে নিয়ে যাবে বা ইলেকট্রন তাকে ছেড়ে দিবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের এই নিয়ম। আর হুন্ডের নিয়মটা আমরা দেখলাম যে হুন্ডের নিয়ম হচ্ছে ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে প্রতিটা উপস্তরে, তারপরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে এখন দেখো আমরা পলির বর্জন নীতিটা একটু দেখব। যে ইলেকট্রন বিন্যাসের এই যে নিয়মগুলো আমরা দেখলাম, এই নিয়মগুলোর মাধ্যমে আমরা বুঝে ফেললাম যে আমরা কিভাবে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব। তাহলে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে আমরা কি করব? পলির বর্জন নীতিতে বলেছে যে একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না, অর্থাৎ একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হওয়া যাবে না। সেটা কি রকম দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবা। যদি n = 1 হয়, অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা উপস্তরে দুইটা ইলেকট্রন, একটা উপস্তরে আমরা কি জানি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যখন আমরা বের করেছি তখন কি করেছি? একটা উপস্তরে দুটো ইলেকট্রন যাবে, একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমাদের এই থেকে আমরা বুঝতে পারছি যে n = যদি 1 হয় তাহলে আমাদের কি হবে? n = 0, m = 0। প্রথম ইলেকট্রনের জন্য s এর মান হবে প্লাস হাফ। আবার n = যদি 1 হয়, n = 0, m = 0,
এস এর মান কি হবে সমান সমান মাইনাস হাফ। অর্থাৎ একটা এখানে দেখো এন এর মান কিন্তু একই আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হয়ে গেছে, একবার প্লাস আপ হয়ে গিয়েছে, একবার মাইনাস আপ হয়ে গিয়েছে। তার মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হলো না। অর্থাৎ একটা উপস্তরে একটা পরমাণুর যে দুটি ইলেকট্রন থাকে একটা উপস্তরে, সেই দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক করা যাবে না। তাহলে আমরা এইখান থেকে আমরা শিখে গেলাম ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তাহলে আমরা আগের ক্লাসে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনেছি, এই ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে পরের ক্লাসে। খোদা হাফেজ।